আরে আসেন আসেন রাজীব বাবু আসেন। হ্যাঁ, আমি তো ম্যানেজার বাবুর মুখে আপনি ডেকেছেন শুনে অবাক হয়ে গেলাম। এই 7 সকালে আমাকে তলব। আরে কই শুনছো? একবার এসো, তোমার বাবা এসেছেন, একবার ড্রয়িং রুমে এসো। হ্যাঁ, তারপর বলুন হঠাৎ করে আমাকে ডেকে পাঠালেন কেন? হ্যাঁ বলবে বলবে, লেকিন তার আগে আপনি বলেন তো, কালকে আপনার জামায়াতে আর পার্টিতে আপনি এলেন না কেন? হ্যাঁ, আমি সেকেলে মানুষ। আজকের এই ছেলে ছোকরাদের স্ফূর্তির অনুষ্ঠানে আমি বড়ই বেমানান, তাই ইচ্ছে করেই আসিনি। না না না, এটা আপনি ঠিক করেননি। কারণ বিয়ে বাড়িতে সবার মুখে শুধু একটাই কথা, মেয়ের বাড়ির কেউ আসেনি। আপনাদের কাছে আমার মেয়ে আছে, এটাতেই তো আমি পরম নিশ্চিন্ত। ও হ্যাঁ, আপনারা যে চেক দিয়েছিলেন গতকালই আমি ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। বাকি পেপারস ওরা আমাকে খুব শিগগির দিয়ে দেবে। তাহলে এখন আপনি ফ্রি আছেন তো? না মানে আসলে এছাড়াও হ্যাঁ হ্যাঁ বলুন, আবার কোনো প্রবলেম? না মানে দোয়েলের মায়ের চিকিৎসা আর শ্মশানের কাজ করাতে গিয়ে আমার বেশ কিছু টাকা দেনা হয়ে গেছে। আরে বেশ তো বলেন না, এখন তো আমরা আপনার পাশে আছি। না না না, আমার খুব খারাপ লাগছে। খালি হাতে আপনারা আমার মেয়েকে বাড়িতে তুললেন, বাড়ির লোন 5 লাখ টাকাও শোধ করলেন, আবার আপনার কাছ থেকে টাকা। না না না, তাতে কি হয়েছে? এখন আপনি আমাদের রিলেটিভ, আমরা থাকতে আপনাদেরকে কেউ আঙুল তুলবে? ইম্পসিবল। না না না, ওটা নিয়ে আপনারা ব্যস্ত হবেন না। আমি শ্রীনগর যাচ্ছি, ওখানে আমার বাড়িটা একজন ভাড়া নেবে, তাই ভাবছি বাড়ির 1 তলাটা ভাড়া দিয়ে ওই ধারটা আমি শোধ করে দেব। আরে না না না, বাড়িতে একদম ভাড়াটে রাখবেন না। দেখেন রাজীব বাবু, এখন তো আপনার কোনো চিন্তা নেই। আর শুনলাম নাকি আপনার বাড়িতে অনেকগুলো ঘর দুয়ার খালি পড়ে আছে, আর থাকার মধ্যে তো আপনি একা। হ্যাঁ তা ঠিক। বলছিলাম কি, ওই বাড়িটা আমাকে বিক্রি করিয়ে দেন। বিক্রি করে দেবো। হ্যাঁ, আসলে ওই এলাকায় আমাদের কোম্পানি কিছু মালপত্র রাখার জন্য একটা গোডাউন দরকার, আর আপনার বাড়িটা আমার খুব পছন্দ। তাহলে আমি থাকবো কোথায়? কেন আমার বাড়িতে থাকবেন? আমার বাড়িতে অনেক ঘর দুয়ার আছে, যেটা পছন্দ আপনি সেটাই থাকবেন। মেয়ের চোখের সামনেই থাকবেন, আর এখানে থাকলে আপনার খাওয়া পড়ার কোনো অসুবিধাই হবে না। আর টাকাটা আপনি ব্যাংকে ফিক্সড করিয়ে দেবেন। মেয়ের বাড়িতে পড়ে থাকবো? না না না, সেটা সম্ভব নয়। তাহলে ঠিক আছে, আমাদের তেঁতুলতলার 2 রুম ফ্ল্যাট একটা ওনাকে দিয়ে দিচ্ছি। দেখুন, পেট্রোলিয়াম কোম্পানিতে কাজ করাকালীন স্টেশন থেকে কাঁধে করে ইট বয়ে নিয়ে এসে অনেক কষ্ট করে আমি বাড়ি করেছি। ওটাতে যে দোয়েলের মায়ের স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু এখানে যে আমার সম্মান জড়িয়ে আছে। আমার বাড়িতে আপনার সম্মান? আর সম্মান সেটা আপনি বুঝবেন না, শুধু ভাবেন ওই জায়গাটা আমার পছন্দ। আরে এতদিনে থাকতে থাকতে বোধহয় বুঝে গেছেন, এ পৃথিবীতে যে জিনিস একবার আমার পছন্দ হয়ে, সেটা আমি পয়সার বিনিময়ে কিনে নিই। তাহলে কি আমার মেয়েকেও পয়সার বিনিময়ে? ইয়েস, আমার লড়কার আপনার মেয়েকে পছন্দ হলো, তো আমি পয়সা নিয়ে তো কোনো চিন্তা করি না। সবে গতকালই মেয়েটা আপনাদের বাড়িতে উঠেছে, আর আজ এমন প্রস্তাব দিচ্ছেন। আমি তো আগে বুঝিনি যে এভাবে এত টাকার চেক দিলেন আজ। বেআই মশাই, আপনার মেয়ে আমার পুত্রবধূ। হ্যাঁ। এখন যদি এই কথাটা তার কানে যায়, কি ভাববে বলুন তো? ভাববে বাবা আমার বিয়েতে কিছু দিতেই পারলো না, উল্টে জামাইয়ের একটা আবদার না রেখে আমার সংসার ভাঙতে চলেছে। ওর সংসার ভাঙবে? ভাঙতেই পারে। আমার স্বপ্ন নীল যে হট টেম্পার ছেলে, ও যদি শোনে আপনি আমাদের কথাটা রাখেননি, তাহলে হয়তো আমাকে দম করে বলে বসবে, মা দলকে বাড়ি চলে যেতে বলো। এ কথা বলবেন না। দেখেন রাজীব বাবু, আপনাদের এই ইন্ডিয়ায় লড়কার বিয়ে দিয়ে লড়কার বাবারা মোটা টাকা নেয়, আর আমায় দেখেন লড়কা বিয়ে দিলাম, একটা পয়সাও নিলাম না, উল্টে আপনাকে 5 লাখ টাকা চেক দিলাম, আর সেটা আপনি ব্যাংকে ফিক্সড করিয়ে দিলেন। উনামিকা, একবার ভাবো তো, ব্যাংকের ম্যানেজারকে বলে যদি একটু আমি স্টপ পেমেন্ট করিয়ে দিই, তাহলে ওনার বাড়িও পেয়ে যাবে, আর মেয়েকে নিয়ে রাস্তায় বসবেন। না 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 না। আমাদের আর কি, আরো একটা ভালো মেয়ে দেখে আমার ছেলের আবার বিয়ে দিয়ে দেবো। চুপ করুন, চুপ করুন। এই ছিল আপনার মনে? আপনি না মা? হ্যাঁ মা, একদিকে আমি যেমন মমতাময়ী মা, অন্যদিকে আমার কোম্পানির এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর। ভেরি ভেরি মর্নিং অফ দ্য গুড। আরে ম্যানেজার, এ তো সকালে আপনি। গতকালই তো বললেন এই শ্রীনগর এয়ারপোর্টে এই পার্সেলটা পৌঁছে দিতে, তাই তো টু মাচ মর্নিং আই কাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট পার্সেল। এটা হ্যান্ড টু হ্যান্ড না পৌঁছতে পারলে, দেখেন রাজীব বাবু, এতক্ষণ আপনাকে যে কথা বললাম আপনি কিছু মনে করবেন না। আরে বাড়ি বিক্রি করতে চাইছেন না তো করবেন না, নো প্রবলেম। দেখেন আপনাকে আমি আর কোনো দিন বিরক্ত করবে না। আমাকে একটু ভেবে দেখার সময় দিন।
আমি শ্রীনগর থেকে ঘুরে এসে দোয়েল মার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। হ্যাঁ, আপনি তো আবার শ্রীনগরে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে আমার একটা উপকার করিয়ে দেবেন হ্যাঁ, রাজীব বাবু। ওই পার্সেলটা শ্রীনগর এয়ারপোর্টে আমার এক পার্টিকে যদি আপনি পৌঁছে দেন। হ্যাঁ, আমি তো এয়ারপোর্টের কাছেই যাব। দিন, আমি ঠিক পৌঁছে দেব। বহুত বহুত শুক্রিয়া। অনামিকা, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো, ওনার জন্য কিছু মিষ্টি পিষ্টি। না না না, এত সকালে আমি কিছু খাই না। দিন, আমার আবার দেরি হয়ে যাবে। ম্যানেজার, ইয়েস দ্য পার্সেল ক্যাচ অন বাহার আর এতে অ্যাড্রেস আছে ক্যাচ অন ডানহাত। ওকে ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আর শুনো, একটু ভালো করে ভেবে দেখুন, আমাদের জিনিস মানে তো আপনারও। ঠিক আছে, ভেবে পরে বলবো। চলি। এই দেখুন ভাই নীলবাবু শ্বশুর গোয়িং শ্রীনগর, আমি স্ট্যান্ড হিয়ার। গুড মর্নিং ড্যাড, গুড মর্নিং মম, গুড মর্নিং মর্নিং। মর্নিং, বোমা কোথায়? এই তো এই তো মা। আচ্ছা, ভালো আছে তো, ভালো আছে তো। আপনারা থাকতে আমি কখনো খারাপ থাকতে পারি? আমি বলি কি আপনারা একটু ভেরি সামনে হানি হানি মুনমুন করে আসুন। রাইট রাইট ম্যানেজার, রাইট। শোনো বেটা, বৌমাকে নিয়ে তুমি কদিন সুইজারল্যান্ডে ঘুরে এসো, ঘোরা হবে আর আমার নতুন প্রজেক্টটা বি তোমার দেখা হবে। ইয়ে ড্যাড, ওটা ওই হ্যাঁ, এক মাস পরে যাবে। কেন কেন? এক মাস পরে কেন? তোমার বাবার সঙ্গে বিয়ের পরের দিনে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। কি গো, মনে আছে তো সে আরে কথা? মনে থাকবে না সে অভিশপ্ত রাতের কথা? ইয়ে মম, বলছিলাম কি ওই দোয়েলের পাসপোর্ট করতে সময় লাগবে তো, তাছাড়া এক আরে মাস। পাসপোর্টের ব্যবস্থা আমি করিয়ে দেবে। আরে এক মাসের কথা তুমি কি বলছিলে? এক মাস? হ্যাঁ। এক মাস হচ্ছে দোয়েলে। আমি বলছি বাবা, আমি বলছিলাম কি হ্যাঁ। যে এক মাস হলো কি ওই আমি যে ডান্স ট্রুপটাতে ডান্স করি না, তাদের আগামী এক মাস প্রচুর ডান্সের প্রোগ্রাম। তার মানে তাদের পরেও তুমি নাচ গান করবে? হ্যাঁ বাবা, ওটাই তো আমার জীবনের একমাত্র শখ। আমার বাড়ির বউ হওয়ার পর ওইসব সকাল রাত তোমাকে বাদ দিতে হবে বৌমা। মা, দেখো তো, আমার ছেলে দিন রাত পরিশ্রম করে হাঁপিয়ে উঠেছে। আমি চাই তুমি ওর স্ত্রী হয়ে ওর পাশে থেকে ওর কাজে হাতে হাত মেলাও। তা না হলে আমাদের এত বিষয় সম্পত্তি রক্ষা করবে কে? আরে তাই তো আমি ভাবছি আমার সাহা ইন্টারন্যাশনাল গেঞ্জিন কোম্পানিটা আমি তোমার হাতে ছড়ে দেবে। না না বাবা, আমি বলি কি যে আমি তো ছাপোষা ঘরের মেয়ে, অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে মানুষ হয়েছি। আপনাদের দয়ায় এই বাড়ির বউ হয়েছে ঠিকই, তবে ওইসব হিসাব নিকাশ আমি বুঝি না বাবা। আচ্ছা দোয়েল, আমি আছি তো, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। কি বলছো স্বপ্নের? দেখো দেখো, নাম যশ খ্যাতি এগুলো তৈরি করা যেমন কঠিন না, তার থেকেও কঠিন হচ্ছে সেগুলোকে ধরে রাখা। এতদিন আমি আমার মতো করে সামলেছি, এবার তুমি এসে গেছো, দেখবে আমরা দুজন মিলে একসঙ্গে কাজ করে না আর অনেক বড় বড় কাজ করতে পারবো। আর তাছাড়া তুমি যদি এখন ওইসব ভ্যাগাবান্ডের মতো নাচ গান করে বেড়াও, লোকে বলবে কি? তার মানে আমি আর জীবনে কোনোদিন নাচ গান করতে পারবো না? না, তাছাড়া একটু আগে তোমার বাবা এসেছিলেন। আমার বাবা এসেছিলেন, আমার সাথে না দেখা করে চলে গেলেন। হ্যাঁ, বললেন কি একটা বিশেষ কাজে উনি শ্রীনগরে যাবেন আর ওখান থেকে ফিরে এসে তোমাদের বাড়িটা আমাকে বিক্রি করিয়ে দেবেন। বাবা 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 বাড়ি বিক্রি করে দেবেন? হ্যাঁ, উনি তো আমাকে সেই রকমই বললেন। হে ভগবান, তাহলে এক মাস পরে আমার কি হবে? আমি কোথায় যাবো? কি ভাবছো, divorce হবে? মা? না মা, কিচ্ছু ভাবিনি। ভাবছিলাম যে মা আমাদের বাড়ি এ কি বৌমা? আপনাদের কাছে থাকা। তোমার হার দোয়েল, তাই তো, হাতটা কোথায় গেল? কি হলো? গতকাল রাত্রে তোমাকে যে হার আর বালা, এ কি বালা ছিল কই? ওই তো মানে হার বালা ওগুলো কোথায় কি হলো বলো? হার বালা। চুপ করে আছো কেন, বলো। সব আলমারিতে তুলে রেখেছে মা। আসলে আমি ভাবলাম কি ওগুলো তো খুব দামি জিনিস, ভারী, তাই বলো। আচ্ছা এবার তুমি বলো আমার পছন্দটা কেমন সেটা বলো। এখন থেকে বাড়ির জিনিসের প্রতি কত যত্ন। ভেরি গুড বৌমা, এইভাবে সমস্ত দরকারি জিনিস যত্ন করে তুমি আলমারিতে তুলে রাখবে। ম্যানেজার, প্রেজেন্ট স্যার। পাসপোর্ট অফিসে ফোন লাগাও আর আমার নাম করে বলবে দোয়েলের পাসপোর্ট যেন ঠিকঠাক রাখে। Okay, sir. আর শোনো, সাহা ইন্টারন্যাশনাল কোম্পানির সমস্ত কর্মচারীকে ডেকে ঘোষণা করে দাও, আজ থেকে নতুন এমডি হবে দোয়েল সাহা। ওকে ওকে ওকে, আই গোইং কোম্পানি। ওকে ওকে ওকে। হ্যাঁ তাই জানলে গেল। ভালো কথা। হ্যাঁ। আপনি কালকে কোম্পানিতে আসার সময় বৌমার ছবি, ভোটার কার্ড আর ডেথ সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে আসবেন। কি বলছেন, কি ডেথ সার্টিফিকেট?
মানে বার্থ সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ, এবার তাই তাহলে আমি বলুন। 80, এই দিন আবার কি? ইংরেজিতে বলে 80, বাংলায় বলে 80। এবার তাহলে আমি 80। বাবা কি হাসি, সত্যি ম্যানেজার বাবু, করেছে আমার মাসি। আপনি পারেন। যাকে বৌমা, গতকাল রাতে তোমার শ্বশুরমশাই তোমাকে যে 10 লক্ষ টাকা দিয়েছিল, হ্যাঁ না না না, আমি টাকাটা চাইছি না। ওই টাকাটা নিয়ে গিয়ে ব্যাংকে তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে নিও, বুঝলে? আমি এখন আসছি। নিত্যকাল স্বপ্ন জাল কেন মায়ায় বাঁধে, মন মাতাল আজ সকাল কেন শুধুই কাঁদে। এবার বলো স্বামীকে বাদ দিয়ে ফুলসজ্জা কেমন কাটালে? ভালো না, কেন যে সেদিন রাজি হয়েছিলাম। নিশ্চয়ই বিয়েতে। হ্যাঁ হ্যাঁ, না মানে বিয়েতে কেন হতে যাবে, মানে আমি বলতে চাইছি যে কেন যে সেদিন রাজি হয়েছিলাম ওই কুমারী ব্রত করতে। কিন্তু দোয়েল, আমার যেন কেমন মনে হচ্ছে তুমি ঠিক নিজের ইচ্ছে আমাকে বিয়ে করনি। তাই তো, তাই তো, তার মানে আমি না সব গুলিয়ে ফেলছি। নতুন বিয়ে তো আসলে নার্ভাস। আমি তোমাকে আমি একদম নিজের পছন্দে বিয়ে করেছি। তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি। কিন্তু ওই বাবা, হ্যাঁ আমার যেন কেমন মনে হচ্ছে দোয়েল, সব কিছু কিরকম তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? না না? বলবে না কেন? বলবে তো, বলবে, বলো। আচ্ছা, তুমি কি অগ্নিশ্বরকে ভালোবাসতে? হঠাৎ তোমার এরকম মনে হচ্ছে? না, হঠাৎ? সেরকম কিছু না। আসলে আমার মনে হলো তোমরা দুজনে দীর্ঘদিন ধরে একই গ্রুপে নাচ গান করছো, অভিনয় করছো, আবার অগ্নিশ্বর নাকি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারে না, তাই ভাবলাম একদম ঠিক, একদম ঠিক। অগ্নিশ্বরদা আমাকে ভীষণ স্নেহ করতেন আর আমি অগ্নিশ্বরদাকে প্রচন্ড শ্রদ্ধা করতাম। আমাদের মধ্যে ভালোবাসা ছিল। ছিল না, ছিল না, মানে ভালোবাসার কোনো কথাই কোনোদিন হয়নি। তাহলে? কোনো কথা হয়নি তো। তাহলে গতকাল রাতের পার্টিতে আমি নিজে নিমন্ত্রণ করার পরেও উনি এলেন না কেন? এসেছিলেন অনেক রাত্রে। হ্যাঁ, রাত্রেবেলায় এসেছিল অগ্নিশ্বর বাবু? রাত্রে মানে হচ্ছে রাত্রে ফোন এসেছিল। ফোন? হ্যাঁ ফোন। অত রাত্রে তোমাকে ফোন? অত রাত্রেই তো করবে। তুমি যে কি সব জিজ্ঞেস করছো না, সারাদিন তো আমি বিজি ছিলাম না। অত রাত্রে ফোন করে আমাকে বললেন ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো, শতপুত্র জননী। আর একটা কি যেন বললেন স্বপ্ননীলকে খুব খুশি রেখো। আই সি। যাকে দোয়েল, শোনো, উনি যদি আবার ফোন করেন না, তাহলে আমার ফোন নাম্বারটা ওনাকে দিয়ে দিও আর বলো যে ওনার সঙ্গে আমার একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ, মিটিং? জরুরি মিটিং? স্বপ্ননীল, বলছিলাম যে জরুরি মিটিং, কিসের মিটিং? আরে না না, ও নিয়ে তোমার টেনশন করার কিছু নেই। আসলে কি বলতো, আমার প্রথম ছবিটার ব্যাপারে ওনাকে 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিলাম না, ভাবছি ছবিটার কাজটা কিছু দিনের জন্য পিছিয়ে দেবো। কেন বলো তো? আসলে না, এই মুহূর্তে ইনকাম ট্যাক্স নিয়ে একটা সমস্যা চলছে, তাই ভাবছি। তুমি কি ভালো না, মানে তুমি খুব ভালো চিন্তা করেছো। আমিও ঠিক সেটাই চাই। ছবির কাজটা না তুমি 1 মাস পরে পিছিয়ে দাও। আচ্ছা দোয়েল, তোমার সব প্ল্যানগুলোই তুমি ঠিক 1 মাস পরে করার কথা বলছো কেন? 1 মাস পর কি তুমি আমাকে ছেড়ে দেবে? দিতেই তো হবে। দিতেই তো হবে, তার মানে? তুমি সব আমায় গুলিয়ে দিচ্ছ কেন? হ্যাঁ, আমি তোমাকে ছাড়তে যাবো কেন? তোমায় নতুন বিয়ে কেন ছাড়তে যাবো তোমাকে? না না, ছাড়তেও পারো। ধরো তখন তুমি জানতে পারলে যে তোমার স্বামীর অন্য কারের সাথে প্রেম ছিল। দেখো হাসছে। তোমার প্রেম? হাসছে। তোমার প্রেম কোনোদিন কারোর সাথে হতেই পারে না। তার কারণ আমি তোমাকে প্রথম দর্শনে দেখেই বুঝতে পেরে গেছি যে তুমি আমার মতো কাউকে ঠকাতেই পারো না। কি বলছো তুমি? তোমার মতো কাউকে ঠকাতে পারে না? তুমি আমাকে কেন গুলিয়ে দিচ্ছ বলো তো? এত প্রশ্ন বাবা, আমি সব মানে আমি বলতে চাইছিলাম যে আমার মতন কোনো মেয়েকে তোমার মতন কোনো ছেলে কোনোদিন ঠকাতেই পারে আচ্ছা, না। ওই প্রসঙ্গটা বাদ দাও তো, আর একটা অন্য কথা বলি। না প্লিজ, আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। চলো না আমরা কোথাও ঘুরে আসি আজ। এই সত্যি যাবে? চলো। হ্যাঁ চলো। দাঁড়াও, বাইকটা স্টার্ট দিয়ে নি। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি
চাইনি, কি পাইনি, সবই ভুলে যেতে চাই। শহর থেকে আর অনেক দূরে চলো কোথাও চলে যাই। Shut up! এতদিন যেভাবে চলে আসছো সেভাবে তোমাকে চলতে হবে। জানি জানি জানি, চোখের সামনে একটার পর একটা তুমি অন্যায় করে যাবে, আর সেই অন্যায়ের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাকে চলতে হবে। আমার কিন্তু কথা- কোনোদিন কি তুমি আমার ভবিষ্যতের কথা ভেবে দেখেছো? আমার কথা মন থেকে যদি মেনে নিতে না পারো, যেদিকে দু চোখ যায় চলে যেতে পারো। হ্যাঁ তাই যাবো, কিন্তু খালি হাতে যাবো না, নিজের পাওনা কান্না বুঝে তবে আমি এখান থেকে যাবো। শুরুটা যেভাবে করেছো শেষটা যদি সেভাবে না করো, একটা পয়সা তুমি পাবে না। তাহলে কতদিন এইভাবে স্যার ম্যাডাম করে আমরা আমাদের জীবন কাটাবো তুমি বলতে পারো? যতদিন না আমার উদ্দেশ্যটা সফল হয়। উদ্দেশ্য উদ্দেশ্য উদ্দেশ্য, তোমার আসল উদ্দেশ্য কি আজ আমি বুঝে উঠতে পারলাম না। তুমি কেন, পৃথিবীর কেউ পারবে না, কেউ পারবে না। আর যেদিন পারবে সেদিন আমাকে কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। শুনে রাখো, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আমার লোক লাগানো আছে। তারা তারা একই সাথে পাকিস্তানকে বা ইন্ডিয়াকে ধ্বংস করতে পারে, আবার বাঁচাতেও পারে। শুধু মালতী নয়, আমিও শুনেছি তোমার কথা। টাকার লোভ দেখিয়ে আমাদের মতন যুব সমাজকে তুমি যে দেশদ্রোহী বানাতে যাচ্ছ সেটা আমরা বুঝতে পেরেছি। তাই জন্য তোমার হয়ে আমরা আর কোনো কাজ করবো না। কি কাজ করছিস তোরা? আরে বাবা, কাল রাত্রে আমাদের বলেছিল একটা ট্রাককে জম্মুতে পৌঁছে দিতে, সেই মতো আমরাও নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বিএসএফ আমাদের ট্রাকটাকে লক্ষ্য করে গুলি চালায়। আমরা তো প্রচন্ড ভয় পেয়ে ট্রাকটাকে ফেলে জঙ্গলের ভেতরের একটা গোপন রাস্তা দিয়ে পালিয়ে যাই। পরে খবর নিয়ে জানতে পারি ওই ট্রাকটাতে ছিল বেশ কিছু বিদেশি অস্ত্র। কি বললি? বিদেশি অস্ত্র? তার মানে সিনেমা সিরিয়াল ডান্স ছেড়ে দিয়ে আপনি এখন বিদেশি অস্ত্র ব্যবসা করছেন? কি হলো, এরা কি বলছে? চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? প্রথমে ভেবেছিলাম আমি নাচ গান যাত্রা সিনেমা থিয়েটার নিয়ে মিশে থাকবো। দেখলাম না, ওই রাস্তায় কোনো ধান্দা নেই, কোনো পয়সা নেই। তাই আমি খবর পেলাম ভারতের কিছু গুপ্ত খবর পাকিস্তানে, আর পাকিস্তানের কিছু গুপ্ত খবর ভারতে পৌঁছতে পারলে মোটা টাকা পাওয়া যায়। তারপর ওরাই আমাকে অফার দিল, তার সঙ্গে যদি বিদেশি অস্ত্র সাপ্লাই করতে পারো মোটা মোটা নোট তুমি কামাতে পারবে। তাই এই ব্যবসাটা আমি শুরু করলাম। তার মানে দেশের মানুষের সঙ্গে বেইমানি? না না, তোমরা এই কাজ করবে না। কি? আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, এসব কাজ আপনি বন্ধ করুন, না হলে কিন্তু আমি না হলে সবাইকে বলে দেবো তুমি হিন্দু মুসলমানের ধর্মকে হাতিয়ার করে সন্ত্রাস ছড়াতে যাচ্ছ। কাজী নজরুল ইসলামের দেশে মোরা একই বিনতে দুটি কুসুমকে আমরা কিছুতেই ধ্বংস হতে দেব না। সকলের কাছে প্রমাণ করে দিয়ে যাব আপনি একজন সন্ত্রাসবাদী। এই, সন্ত্রাসবাদী কাকে বলে জানো? যে জাতি বিরোধী নীতি দেশে সন্ত্রাস ছড়ায় তাকে বলা হয় সন্ত্রাসবাদী। পয়সার জন্য যে ভালোবাসাকে অন্যের হাতে বিলিয়ে দেয় তার মুখে ন্যায় নীতির কথা মানায় না। আমাকে সবাই বলে আমি নাকি নরম মনের গরম ভিলেন। যতক্ষণ নরম আছি ভালো, গরম হলে কোনো শালা বাঁচবে না। তোদের প্রত্যেককে আমি বলেছি ওই পাকিস্তানি জঙ্গির সঙ্গে যে আমার যোগাযোগ আছে, আর দোয়েলকে যে আমি নকল বউ সাজে ওদের বাড়িতে পাঠিয়েছি, এই কথা যদি কাউকে তোরা বলিস, তোদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। আর তার জন্য আমার এই বন্দুকের গুলি যথেষ্ট। লক্ষ্মী, শুধু লক্ষ্মী নয়, আমি শ্রীনগর থানার ওসি বিজয় লক্ষ্মী দাশগুপ্ত। এই, তুই আবার নাটক শুরু করেছিস, আবার অভিনয়? হ্যাঁ না, অভিনয় নয়, গতকালই আমি শ্রীনগর থানায় জয়েন করেছি। মানে আমি বুঝলাম না। আমি জানতাম যে পুলিশের চাকরিতে আমার ফার্স্ট জয়েনিং হবে এই শ্রীনগর থানায়। আর তার জন্য এই জয়েনিং লেটার হাতে পাওয়ার আগেই আমি এখানকার নানান লোকের সঙ্গে মেলামেশা করেছি, যাতে কিনা এখানে ডিউটি করতে আমার কোনো অসুবিধাই না হয়। তাহলে আমার নাচের গর্বে আসার কারণ? কারণ আপনার আর আমার টার্গেট যে এক। টার্গেট সেটা সকলের সামনে বলা যাবে না। ওকে, এই তোরা কোন যা, আমার সাথে পার্সোনাল কিছু কথা আছে। যাক, তবে শোনো, আমাদের মতন স্বপ্ন দেখা কিছু যুবক যুবতীকে সিনেমা সিরিয়ালে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে
সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে যে ছলনা তুমি করলে, তার জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। মালতী হ্যাঁ রে, আমাদের ক্লাবের ওই ছোট্ট ঘরের রিহার্সাল দেওয়া, বড় হওয়ার স্বপ্ন দেখা, খিদের জ্বালায় না খেতে পেয়ে কষ্ট পাওয়া, এর চেয়ে অনেক 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 বেশি ভালো ছিল। মালতী, ভারতেই জন্মাবো, ভারতে খাবো, ভারতে থাকবো, ভারতের মাটিতে বড় হব, আবার সেই ভারতের সঙ্গে বেইমানি করে তার ধ্বংস চাইবো। সে আর যাই হোক, কখনো ভারতবাসী হতে পারে না, ভারতবাসী হতে পারে না। মালতী দাস না, মালতী দাঁড়া, দাস না। জানি না ম্যাডাম আপনার টার্গেটটা কি, তবে বলবো ছদ্মবেশে আমাদের মধ্যে মিশে যে কথাগুলো আপনি স্পষ্টভাবে জানতে পেরেছেন তা প্রকাশ্যে এনে দেশকে বাঁচান। না হলে শুধু এই কাশ্মীর সীমান্তের বর্ডার নয়, সারা ভারতবর্ষটাকে মিলিটারি দিয়ে ঘিরে রাখলেও ঘরের শত্রু যদি সমাজের বন্ধু সেজে ঘুরে বেড়ায়, তাহলে ভারতকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ম্যাডাম, কেউ বাঁচাতে পারবে না ম্যাডাম। আপনি দাঁড়িয়ে কেন? আপনি কিছু একটা ডায়লগ বলে চলে যান। না, আমি যাব না। আমি আজ এই ম্যাডামের সামনে আসল সত্যি ঘটনাটাকে বলে তারপরে আমি এখান থেকে। তুমি কোনো কথা বলবে না। কেন বলবো না? কেন? কারণ তুমি হচ্ছে আমার। আরে কি হলো, থেমে গেলেন কেন? বলুন বলুন, কবিতা আপনার কে? আমি ওর বিবাহিতা স্ত্রী। হাসছেন কেন? কারণ আমি অনেক আগে থেকেই জানতাম যে আপনি ওর স্ত্রী। আর এও জানে পৃথিবীতে আমি আমার চেয়ে কাউকে বেশি ভালোবাসি না। তাই তো তোমার শাখা খুলে সিঁদুর মুছে তোমার কাছে আমি স্যার, আমার কাছে তুমি ম্যাডাম। কতদিনের মিথ্যে অভিনয়, কতদিন তুমি আমাকে লোক ঠকানো কারবার করাবে বলতে পারো? যতদিন না তোমার নামে একটা বাড়ি, একটা গাড়ি, কয়েক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারি ততদিন। চাই না বাড়ি গাড়ি, টাকা পয়সা, আমি কিচ্ছু চাই না। কিন্তু একদিন তো চেয়েছিলেন, আর চেয়েছিলেন বলেই তো নিজের স্বামী একজন অন্য নারীর সঙ্গে প্রেম করছে জেনে এতদিন চুপ করেছিলেন। হ্যাঁ, চুপ করেছিলাম। আর আমি চেয়েছিলাম, কারণ তখনও আমাকে ভুল বুঝিয়েছিল। বলেছিল এই সব লাইনে নামলে নাকি মেয়েদের সঙ্গে একটু প্রেম না করলে নাকি উন্নতি করা যায় না। বলেছিল আমি যার বিবাহিত স্ত্রী, এটা যদি নায়িকারা জানতে পারে, কেউ আর ডিরেক্টর বলে ওকে মেনে নেবে না। সব জেনে বুঝে দোয়েলের সঙ্গে প্রেমটা আমি মেনে নিয়েছিলাম। আমি দোয়েলের সঙ্গে স্বপ্নে নিয়ে বিয়ের পরামর্শ আপনিই তো দিয়েছিলেন। সেটা ছিল ওর সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং? ইয়েস, আন্ডারস্ট্যান্ডিং। আর এটা আছে বলেই একটা বহু পুরনো ক্যান্সার থেকে আমরা এই সমাজটাকে বাঁচাতে চলেছি। মিথ্যে 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 মিথ্যে। হ্যাঁ, আমার মনে হচ্ছে দোয়েল আর আমার পর এই অফিসারের সঙ্গে তুমি প্রেম চালাচ্ছ। আমি জানি যে এখন আপনি আমাদের ভুল বুঝছেন, সরি, তাতে আমাদের কিচ্ছু করার নেই। তবে সবসময় একটা কথা মনে রাখবেন, যা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে সেটাও ভালোর জন্য হচ্ছে, আর যা হবে সেটাও ভালোর জন্যই হবে। অগ্নিশাত, তাহলে এখন আমি যাচ্ছি। আমাদের নেক্সট মিটিং হবে 15 আগস্ট এই ভারত আর পাকিস্তানের বর্ডার কারগিলে। তুমি আমার বর্ডারে দুর্ঘটনা ঘটাতে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছে, আর সেটা ঘটবে আপনারই চোখের সামনে। না, আমি কিছুতেই ওকে এই কাজ করতে দেব না। ওকে, সেটা সময় বলে দেবে। বাই। অফিসার, আমি তোমার ভয় করছি অফিসার। এই কাজ তুমি বন্ধ করে দাও। টাকা পয়সা গয়না কাটা আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না অফিসার, কিচ্ছু চাই না। গাছে তুলে নিয়ে মই কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে না? এতদিন তো চেয়েছিলে, আমার সেটা এখন চাই। আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম। ভুল করেছিলে। ছবি বিশ্বাস মারা যাওয়ার পর বিশ্বাসটা মানুষের মন থেকে হারিয়ে গেছে বাবা। তাহলে পৃথিবীর সমস্ত পবিত্র স্বামী স্ত্রীর সম্পর্ক কি মিথ্যে? হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক মিথ্যে।
এখন পয়সা দিয়ে কাজের লোক পাওয়া যায় না, সব থেকে সহজ উপায় একটা বিয়ে করে নাও, দেবে, ঘর করে দেবে, রান্না করে দেবে, বাসন মেজে দেবে, বলবে ওগো খাও, ভাত খাও, ডাল খাও, রান্না করে দিয়ে দেবে, একদম ঝামেলা বেটি। সাবাস, সাবাস অগ্নিশ্বর, সাবাস। তুমি তোমার ন্যায় নীতির ধারণা দিয়ে স্বামী স্ত্রীর পবিত্র মিলনটাকে অস্বীকার করতে পারলেও আমি পারি না। তাই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? স্বপ্ননীলের বাড়িতে। ও জয়েলের শ্বশুর বাড়ি, অনেকদিন যাওনি, যাও। হ্যাঁ, ওখানে গিয়ে তোমার আসল মুখোশটা আমি খুলে দিয়ে আসবো। না 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 না, এইটা করো না, এই কাজটা করো না, এই কাজটা করতে গেলে আমার লোক তোমায় যেতেই দেবে না। তার মানে সুব্রত, অজয়, ইয়েস বস। দেখি তোরা ওদের নাম এই বলে খ্যাত হোক, ওরা অগ্নিশ্বরের লোক। তোরা জানিস না ওরা তো অন্ধকারের অগ্নিশ্বর। আলো যাদের মূল্য দেয় হচ্ছে অন্ধকার, ঈশ্বর আজ আমাদের কাছে তিনি এই অগ্নিশ্বর। এই অগ্নিশ্বর ঠিক আছে? অগ্নিশ্বর ভালো হচ্ছে না। ধর, ধর, ধর। অগ্নিশ্বর ধর। আমি বলছি তুমি এটা ভালো করছো। আমার বউটা যা, বৌদিকে ধরে নিয়ে গিয়ে আমার বেডরুমে শুয়ে দে, আর চাবিটা আমাকে দিয়ে যাবি, ঠিক আছে? যা। আমার চোখে তো অন্ধকার লাগছে কেন, ঘুম পাচ্ছে কেন, আমি কোথায়? এই তো বৌদি, তোমার দুই দেওর তোমার দুদিকে আছে। চলো চলো। কোথায় যাবো? তোমার শোবার ঘরে। আমি যে হাঁটতে পারছি না। ওকে হাঁটা শেখা না রে, দেখ হলো ওই বৌদিকে হাঁটা শেখাতে পারছিস না, হাঁটা শেখা, ওই ছোটবেলায় শেখাতে ওই যেমন বলে হাঁটি হাঁটি পাপা বৌদি হাঁটে দেখে যা, হাঁটি হাঁটি পাপা বৌদি হাঁটে দেখে যা, হাঁটি হাঁটি পাপা বৌদি হাঁটে দেখে যা। ইয়েস, যে শালা আমার বিরুদ্ধে যাবে তার সব কটাকে এই ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। সারা পৃথিবীর লোক যখন ঘুমোতে চাইছে, এ তখন জাগতে চাইছে, তাই তো ইনজেকশন দিয়ে আমার বউটাকে ঘুম পাড়িয়ে এবার শালা ওই স্বপ্ননীলের ঘুমটা আমি কেড়ে নেবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যবে থেকে কোম্পানিগুলো দায়িত্ব তোমাদের হাতে ছেড়েছি, তবে থেকে লসে রান করছে কেন? কি করবো বলো, মার্কেটের অবস্থা ভালো নাই তাই। মার্কেটের সঙ্গে তোমরা চলতে পারছো না। মার্কেটের অবস্থা যখন খারাপ, তখন আমি কোম্পানি বন্ধ করে দিয়ে পাকিস্তানে চলে যাব। তুমি যেতে চাও যাও, আমি এই ইন্ডিয়া থেকে কোথাও যাব না। তার মানে আমি পাকিস্তান থেকে রুপিয়া এনে এই ইন্ডিয়ায় খরচা করব। দেখো তুমি এত অধৈর্য না, একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক। আরে ধৈর্য ধরতে ধরতে একদিনে 50 কোটি লস হয়ে গেল। নিয়ত আমি বাইরে কিছু ইম্পোর্ট এক্সপোর্টের কারবার করি, তা নাহলে কোম্পানিগুলোর কবে লাল বাতি চলে যেত। আসতে পারি? কে আপনি? আমি শ্রীনগর থানার ওসি বিজয় লক্ষ্মী দাশগুপ্ত। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আপনি রাজীব মুখার্জি বলে কাউকে চেনেন? রাজীব মুখার্জি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমার প্রতিবেশী আছে। না 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 না, উনি শুধু আপনার প্রতিবেশী নয়, উনি আপনার ছেলের শ্বশুর এবং আপনার বৌমার বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার বৌমার বাবা। কি হয়েছে অফিসার? কি হয়েছে সেটা এখানে বলা যাবে না, তবে মিস্টার শাহজাহান আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। আপনি কি আমায় অ্যারেস্ট করতে এসেছেন? না না, অ্যারেস্ট নয়, কিছু ইনভেস্টিগেশন করার জন্য আপনার একবার আমার সঙ্গে থানায় আসাটা প্রয়োজন। আমার নামে কি কোনো ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট থাকলে বোধহয় হাবিলদারের হাতে দিয়ে পাঠালেও আপনি যেতে বাধ্য থাকতেন। কষ্ট করে বোধহয় আমাকে আপনার বাড়ি আসতে হতো না। আপনি কি জানেন উনি একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার? জানি, আমি জানি যে উনি একজন মুসলমান আর আপনি একজন হিন্দু, আর এটাও জানি যে উনি আপনার শাহ পদবিটা নিয়ে। আরে দেখেন, আমি জম্মু কাশ্মীর সিমলা নানা জায়গায় ব্যবসা করি। আমার সম্পর্কে ইন্ডিয়ান ফৌজিরা অনেক কিছু জানে, আবার নতুন কথা কি আছে? হ্যাঁ, আপনার বংশ পরিচয় সবাই জানে হয়তো, কিন্তু তারা কি এটা জানে যে আপনার এখানে একজন স্ত্রী থাকা সত্ত্বেও আপনি বর্ডার ডিউটি চলাকালীন পাকিস্তানের লাহোরে আর একটা বিয়ে করেছিলেন? হ্যাঁ, আমার স্ত্রী ভি জানে। আমি সব জানি। দেখেন, এ তো কথা বলা আমি পছন্দ করি না। কি জন্য যেতে হবে শুধু সেটা বলেন। রাইট, দেন কাম টু দ্য পয়েন্ট।
কয়েকদিন আগে আমার থানা সেকেন্ড অফিসার এই শ্রীনগর এয়ারপোর্ট থেকে রাজীব মুখার্জিকে অ্যারেস্ট করেন। আর ওনাকে জেরা করে আমরা যেটা বুঝতে পেরেছি উনি লস্করি তাইবা অথবা অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে। হোয়াট? বৌমার বাবা এইসব কাজে যুক্ত, তার মানে উনি দেশদ্রোহী? আমি সব কি শুনছি গো? বুলাও দোয়েলকে, আবি বুলাও। আরে দোয়েল আর স্বপ্ননীল তো বাইরে বেরিয়েছে। অফিসার এখন আমরা কি করা উচিত? ওই যে বললাম উনি একজন সম্মানীয় ব্যক্তি, তাই উনি যদি সিবিআই বাড়িতে রেড পড়ার আগে আমার সঙ্গে থানায় জানতো ভালো, নালে ওয়েল কেসটা আমি সিবিআই এর হাতেই ছেড়ে দেবো, ওরাই হ্যান্ডেল করবে। আরে না না না, সিবিআই ডাকার দরকার নেই, চলেন আমি থানায় যাচ্ছি। বেটার, আসুন। অনামিকা, তুমি বৌমাকে এসব ব্যাপারে কিছু বলবে না। কেন জানাবো না? আসুক আজ বাড়িতে। চুপ, কোনো কথা তুমি বলবে না, যা বলার আমি বলবো। আমি চলে। ঠাকুর আমাদের রক্ষা করো, ঠাকুর আমাদের রক্ষা করো। ছি ছি ছি, বৌমার বাবা দেশ বিরোধী কাজ করে আর তার মেয়ে কিনা আমার ছেলের বউ। ছি ছি, আমি এত করে বারণ করেছিলাম, ওরে ওইসব নাচনেওয়ালি পরিবারের লোকেরা কখনো ভালো হয় না, কিন্তু শুনলো কি আমার কথা? কিন্তু এত করে বারণ করা সত্ত্বেও কি করে যে মেয়েটা আমার ছেলেকে আসক্ত করলো? না না, নিশ্চয়ই এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে। না মা, মা মা তুমি অন্তত দোয়েলের সম্বন্ধে কথা বলো না। নীল, আচ্ছা মা দেখো, আমি বুঝতে পারছি, দেখো কারোর বাবা যদি গোপনে কোনো অন্যায় করে থাকে তার জন্য তো তার সন্তান দায়ী নয়। মানছি তোর কথা, তবু বলছি তোর বাবাকে থানায় ডেকে নিয়ে গেছে, কিন্তু এরপরে যদি এর মধ্যে আমাদের জড়ালেই হলো নাকি? জড়ালেই হলো? আমরা এমন কোনো কাজ করিনি যাতে সমাজ আমাদের থেকে আঙুল তুলে কোনো কথা বলতে পারে। তবু বলছি তুই একবার নিজে থানায় যা, আসল ঘটনাটা জেনে আয়, নইলে মিডিয়ার লোকেরা জানতে পারলে আমাদের প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি যাচ্ছি। যা। মা, তুমি এক কাজ করো, দোয়েলকে একটু আমার ঘরে পাঠিয়ে দাও। কেন রে? দোয়েল তোর সঙ্গে বেরোয়নি? কি বলছো মা তুমি? দোয়েল আমার সঙ্গে? হ্যাঁ, যাওয়ার সময় আমাকে প্রণাম করে বলে গেল, মা আমি আর আপনার ছেলে একটু বাইরে যাচ্ছি। কিন্তু মা আমি তো এসবের কিছুই জানি না। না। হ্যালো, স্বপ্ননীল স্পিকিং, কে বলছেন? আমি কে বলছি সে পরিচয় আপনাকে পরে দেবো, শুধু বলছি 10 মিনিটের মধ্যে জম্মুর শহীদ মিনারের সামনে আপনি আসতে পারবেন? হ্যাঁ, কিন্তু কেন? আসলে আপনার লাভ, না আসলে আপনার ক্ষতি। মনে রাখবেন, এটাই আপনার জীবনের চরম ক্ষতি। হ্যালো, কিন্তু আপনি কে বলছেন সেটা বললেন না। ধরে নিন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আরে তাড়াতাড়ি আসুন, আপনার বিবাহিত স্ত্রীর কাণ্ডটা একবার দেখে যান। হ্যালো, আমার মনে হচ্ছে মা দোয়েল কোনো বিপদে পড়েছে। আমি আসছি। মা তুমি চিন্তা করো না, আমি দোয়েলকে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। হে ভগবান, আজ কার মুখ দেখে আমি ঘুম থেকে উঠেছিলাম? একটার পর একটা বিপদ আজ আমার চোখের সামনে এসে দাঁড়াচ্ছে। না, ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। দেখি কার কুদৃষ্টি পড়লো আমার এই পরিবারের উপর। না, ও তোমার পুত্রবধূ। তবে কে? দারুণ কাজ করেছিস। একদিক থেকে আসছে ওই বড় লোকের রাজপুত্র, আর অন্যদিকে হচ্ছে এই ডিভোর্স পেপার। হ্যাঁ, দোয়েল আসছে, ব্যাগ নিয়ে আসছে। তুই এক কাজ কর, দোয়েল এলে না ওই দিকে ফলো রাখবি, আর স্বপ্ননীল এলে আমি একটা ফোন করবি। আমি ফোনটাকে ভাইব্রেশন মোডে রাখছি। হ্যাঁ, ও এসে পৌঁছলে আমি একটা ফোন করবি, আমি ঠিক বুঝতে পারবো স্বপ্ননীল এসেছে। ঠিক আছে, ওকে, যা। না দাদা, মারবেন না দাদা, আমি কথা দিচ্ছি দাদা, আপনাকে আমি 7 দিনের মধ্যে টাকা দিয়ে দেব। এরকম করবেন না দাদা, এখন আমার কিডনি বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দেবো। না দাদা, দোয়েলের বাবা, না উনি আমার বাবার মতো, আমার বাবাকে কিছু করবেন না। উনি আমার বাবাকে কিছু করবেন না। আমি টাকা দিয়ে দেবো। বলছি তো কিডনি বিক্রি করে 7টা দিন টাইম দিন না, এইভাবে ভয় লাগাবেন না, আমার খুব খারাপ লাগছে। আমি বলছি তো টাকা নিয়েছি, পরে কথা বলছি আপনার সঙ্গে। তুমি কতক্ষণ? তুমি কাঁদছো কেন? আর বলো না, ওই স্বপ্ননীল বাবু বলেছিল আমাকে ছবি শুরু করতে। আমি যে ক্যামেরা বুকিং, ফ্লোর বুকিং, আর্টিস্টকে অ্যাডভান্স করে 5 লক্ষ দিয়েছিল, আরো 10 লক্ষ পাঞ্চ করে 15 লক্ষ টাকা খরচা করেছে। এক ভদ্রলোকের থেকে, বিশ্বাস করে, এক ভদ্রলোকের থেকে না
10 লাখ টাকা 7 দিনের জন্য আমি 10% ইন্টারেস্টে ধার নিয়েছিলাম, আর যেই শুনেছি স্বপ্নিল বাবু ছবিটা বন্ধ করে দিয়েছে, আমাকে রোজ বলছে গুন্ডা পাঠিয়ে আপনাকে খুন করে দেবো। শোনো, এটা ধরো, ধরো এটা। কি আছে এটা? কি আছে এটা? এতে আমার শ্বশুরমশাইয়ের দেওয়া 10 লাখ টাকা আছে। না হয় না, এ টাকা আমি নিতে পারি না, এ টাকা আমার অধিকার নেই। তোমার টাকা আমি কেন শুধু তোমার টাকা নিতে যাবো? আমি নিতে পারবো না। তুমি এটা ধরো, আমি বাড়িতে মিথ্যে কথা বলে এসেছি। আমি নিতে কিছুতেই পারবো না, আমি কি হলো? ওকে ওকে, তুমি কাঁপছো কেন ডাক্তার? ওকে, কি হয়েছে? ফোনটা ভাইব্রেশন মোডে ছিল তো, খুব কাঁপছিল তো। হ্যালো দাদা, আমি সুব্রত বলছি, স্বপ্ননীল আসছে। আপনিও টাকা চাইছেন এভাবে? এইভাবে পাওনাদাররা মাথা খারাপ করে দিচ্ছেন আমাকে, আমার তো হার্ট বিট করে যাবে। হ্যাঁ, আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। এবার এটা তুমি ধরো, আমায় যেতে হবে, ধরো। ইচ্ছে না থাকলেও আমায় নিতে হচ্ছে। তুমি তুমি এখনো আমাকে সেই আগের মতো ভালোবাসো? কেন বাসবো না অগ্নি? তুমি তো আমার জীবনের প্রথম প্রেম, তোমার কথাতেই তো আমি ওই স্বপ্ননীলের বউ সেজেছি। আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করেছো। না 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 না, আমি ভুল করেছিলাম। তুমি স্বপ্ননীল নয়, তুমি আমার বউ। আর কদিন পরে আমি তোমাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো, কোনো অসুবিধা না। আমি তোমাকে নিয়ে আসবো, বাড়িতে নিয়ে আসবো। আমার আমার একটা কথা রাখবে? হ্যাঁ, বলো না, বলো বলো। আমাদের বাড়িটা না ওরা কিনে নিতে চাইছে। তুমি প্লিজ ওই বাড়ি আটকানোটা, বাড়ি বিক্রিটা আটকাও। আমাদের বাড়িটা আমি আটকাবো? আমি আমার জীবন দিয়ে আটকাবো বাড়ি? তুমি আমার একটা কথা শুনবে? 1 মাসের মধ্যে 20 দিন তো চলে গেছে, আর 10 দিন পরেই তো তোমাকে ওখান থেকে চলে আসতে হবে। তাই আমি বলছি, তুমি না ওই স্বপ্ননীলকে 10 দিন পরে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স? তার তো অনেক কারণ থাকা চাই। সেই কারণ ওই উকিলগুলো পয়সা পেলে কারণ ঠিক তৈরি করে দেয়। আমি করে নিচ্ছি, ম্যানেজ করে নিচ্ছি ব্যাপারটাকে। এই দেখো না, এখানে লিখে দিয়েছি, দেখো না, স্বপ্ননীল বাবু আমাকে, মানে তোমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছে। আমি ফুলসজ্জার রাতে জানতে পারলাম যে আমার স্বামী একজন নপুংসক। অগ্নি, তুমি অনেক বদলে গেছো অগ্নি। বদলে গেছে? একদিন তুমি বলেছিলে পৃথিবী সব বদলে গেলেও বদলাবে না তুমি। আর সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী একই আছে, বদলে গেছে শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি। দোয়েল, না না না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমার জীবনটাকে নিয়ে দোয়েল এইভাবে চিনিমিনি খেললো, আমার ভালোবাসাকে এইভাবে 1 নিমিষে শেষ করে দিল। আর ভাবতেই পারছি না, কিছুতেই ভাবতে পারছি না ওর মতো মেয়েকে আমি নিজের হাতে খুন না, খুন নয়, ওর মতো দ্বিচারিতাকে আমি আরো কঠিন শাস্তি দেব নিজের হাতে। আল্লাহ, কি হয়ে গেল আল্লাহ? এখন আমি এই মুখ দেখাবো কেমন করে? ঠাকুর, কি ভুল হয়ে গেল ঠাকুর? ভুল, আপনি ভুল করছেন ম্যাডাম। আমি কোনো জঙ্গি আন্দোলনের সঙ্গে যুক্ত নই। প্রথম সমস্ত ক্রিমিনালের একই কথা বলে, তারপর 3rd ডিগ্রি চালু করলে সব বাধ্য হয়। ম্যাডাম, মনে রাখবেন, এই বিজয়লক্ষ্মী দাশগুপ্ত কোনো নেতা মন্ত্রী তদারকি করার জন্য এখানে শখ করে পুলিশের চাকরি করতে আসেনি। কিন্তু একজন নির্দোষকে দোষী বলাটা আপনার অপরাধ। তুই নির্দোষ? আমি নির্দোষ, আমি কোনো বাজে কাজ করিনি। বাজে কাজ করিসনি তো তোর হাতের পার্সেলের মধ্যে ভারতবর্ষে কবে কোথায় কোন নাশকতা করা হবে তার ছকে লোক থেকে। আমি বলছি ম্যাডাম। ব্যাটারি? তুমি কি জানো ব্যাটারি? আগামী 15ই আগস্ট শুধু এই কার্গিল বা পুঞ্চের বর্ডার নয়, সারা ভারতবর্ষকে উত্তপ্ত করতে চাইছে যে জঙ্গি, তার নাম আমি জানি। কে সে ব্যাটারি? তার নাম
তার নাম অগ্নিশ্বর চ্যাটার্জি। অগ্নিশ্বর? হ্যাঁ ম্যাডাম, আর তার জ্বলন্ত সাক্ষী হচ্ছি আমি, কারণ আমাকে আর আমার নাচের গ্রুপের সমস্ত ছেলে মেয়েদেরকে পয়সার লোভ দেখিয়ে দেশদ্রোহী বানাতে যাচ্ছিল এই অগ্নিশ্বর। অগ্নিশ্বর দেশদ্রোহী হতে পারে না, না না, এ হতে পারে না। তোমরা আমাকে কনফিউজ করে দিচ্ছ, অগ্নিশ্বর দেশদ্রোহী হতে পারে না। না ম্যাডাম, আমি মিথ্যে বলছি না। না না, তুমি মিথ্যে বলছো। যে পার্সেলটার জন্য আপনি আমাকে অ্যারেস্ট করেছেন সেটা আমাকে অগ্নিশ্বর দেয়নি, দিয়েছে ওই শ্যামসুন্দর সাহা। মানে দোয়েলের শ্বশুর? হ্যাঁ ব্যাটারি। কি বলছেন ম্যাডাম? ওরকম একজন সম্মানীয় ব্যক্তির এই কাজ? শুধু তাই নয়, ওনাকে আমি থানায় রেখেছিলাম, কিন্তু উনি ওই পার্সেলটার ব্যাপারে সম্পূর্ণ অস্বীকার করেছেন। বললেন উনি নাকি রাজীব বাবুকে কোনো পার্সেল দেননি, আর তার জন্য তো ওনাকে আপাতত আমি ছাড়তে বাধ্য হলাম। আপনি ওনাদের ম্যানেজার বাবুকে ডাকুন, ওনার হাত দিয়ে উনি আমাকে পার্সেলটা দিয়েছিলেন, বলেছিলেন শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে দিতে। আমিও সরল মনে দায়িত্বটা নিয়েছিলাম। উনি ঠিক কথাই বলেছেন। এই যে ম্যানেজার বাবু, বলুন ম্যানেজার বাবু, ওই শ্যামসুন্দর বাবুর কথা মতো আপনি আমাকে পার্সেলটা দেননি? হ্যাঁ, সেদিন শ্যামসুন্দর বাবুর কথা মতো লেফট হ্যান্ডে পার্সেল আর রাইট হ্যান্ডে অ্যাড্রেস দিয়েছিলাম। তার মানে যিনি রক্ষক তিনি ভক্ষক। তাহলে ম্যাডাম, আপনারা আমাকে হাতের সামনে পেয়েও ছেড়ে দিলেন কেন? এটাই তো আমাদের দেশের সবথেকে বড় প্রবলেম। আমরা যদি কখনো কোনো নিরাপরাধ গরিব লোককে ভুল করে অ্যারেস্ট করে ফেলি, তাহলে আমাদের তাকে ঘন্টার পর ঘন্টা জেরা করে ছাড়তে হয়। আর আমরা যদি কখনো কোনো বড় লোক অপরাধীকে অ্যারেস্ট করি, অমনি মিনিটের মধ্যে দিল্লি থেকে ফোন এলেই আমাদেরকে ছাড়তে হয়। আর তার জন্য আজকে আমার এই পুলিশের টুপিটা পড়তে রীতিমতো লজ্জা হয়। আপনি ওই শ্যামসুন্দর বাবুকে অ্যারেস্ট করুন, আমি কথা দিচ্ছি আমি নিজে গিয়ে কোর্টে সাক্ষী দেব। হ্যাঁ ম্যাডাম, এই জম্মু কাশ্মীরের সমস্ত হিন্দু মুসলমান আপনার সঙ্গে রয়েছে। এই ভারতকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আপনি কিছু একটা করুন ম্যাডাম, কিছু একটা করুন। হ্যাঁ ম্যাডাম, আমি এত বছর ধরে ওদের চাকরিগিরি করেছি ঠিকই, ওদের অনেক খবর আমি জানি, তাই কোর্টে গিয়ে গীতায় হাত রেখে আমি আসল সত্যটা বলে দিতে পারবো ম্যাডাম। অসুবিধাটা কোথায় জানেন? আমাদের দেশের কোর্টের ওই জজ সাহেবরা গীতায় হাত রেখে সত্য কথা বলার প্রতিশ্রুতি তো চায়, কিন্তু মানুষকে কখনো সততা বা সত্যের পথে চলার জন্য গীতা পড়ানো হয় না। তাহলে এখন উপায় ম্যাডাম? উপায় এখন একটাই, ক্ষণিকের সুখ ভোগের আশায় যারা দশ দেশের ক্ষতি করতে চাইছে, মেরা ভারত মহান কথাটা যারা ভারতবাসীর মুখ থেকে কেড়ে নিতে চাইছে, সেই সমস্ত সাধুবেশী ডাকাতের দলকে প্রমাণ সমেত অ্যারেস্ট করতে হলে আবার আমাকে এই পুলিশের পোশাকটা ছাড়তে হবে। তার মানে আপনি পুলিশের চাকরি ছেড়ে দেবেন? না ম্যাডাম, এটা হতে পারে না। আপনার মতন একজন সৎ পুলিশ অফিসার যে আমাদের ভারতবর্ষের ভীষণ দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার এই গোটা সিস্টেমটাকে বদলে দেওয়া। সেটা তো আপনার একা দ্বারা সম্ভব নয় ম্যাডাম। কেন সম্ভব নয়? সম্ভব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে ম্যাডাম। হ্যাঁ রাজীব বাবু, আপনি এখন বাড়ি যান, আর সবাইকে বলবেন আমি আপনাকে ভুল করে অ্যারেস্ট করেছিলাম, তাই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে আপনাকে ছেড়ে দিয়েছি। ঠিক আছে ম্যাডাম। ব্যাটারি, হ্যাঁ ম্যাডাম। তোমরা সকলে প্রস্তুত থেকো, দরকার হলে তোমাদের সবাইকে ডাকবো। আমরা প্রস্তুত ম্যাডাম। আর ম্যানেজার বাবু, হ্যাঁ ম্যাডাম। আপনি ওই শ্যামসুন্দর বাবুকে বলবেন যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, উনি সম্পূর্ণ তার। এখন আমি আসছি। কোথায় যাচ্ছেন ম্যাডাম? যাচ্ছি ভারতের সংবিধান থেকে 370 নম্বর ধারাটাকে ধ্বংস করতে। 370 নম্বর ধারা? হ্যাঁ 370 নম্বর ধারা, যে ধারার নিয়ম অনুযায়ী এই জম্মু কাশ্মীরে কিছু নিয়ম বদল হওয়া দরকার। সেটা কি ম্যাডাম? এই 370 নম্বর ধারা আছে, এই জম্মু কাশ্মীরের নাগরিক দ্বৈত নাগরিকত্ব পেতে পারে। এই জম্মু কাশ্মীরে আলাদা আলাদা জাতীয় পতাকা, যেখানে সব রাজ্যের ভোট হয় 5 বছর, সেখানে এটা হয় 6 বছর অন্তর। আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকার অপমান এখানে শাস্তিযোগ্য অপরাধ নয় কেন? ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আদেশ এখানে প্রযোজ্য নয় কেন? এখানকার মেয়েরা যদি কোনো অন্য জাতির ছেলেকে বিয়ে করে, তাহলে তারা কেন এখানকার নাগরিকত্ব হারায়? অথচ সেই মেয়েটাই যদি পাকিস্তান অথবা বাংলাদেশের ছেলেকে বিয়ে করে, তাহলে তারা কেন এখানকার নাগরিকত্ব পাবে? তাহলে আপনি এখন কি চান ম্যাডাম? চাই না ফুল শুকিয়ে যাবে, চাই না তারা লুকিয়ে যাবে, চাই না মেঘ ঝরে যাবে, চাই না ভালোবাসা হারিয়ে যাবে, চাই শুধু আমার একটা দেশ যেখানে আমরা সবাই একসাথে চিৎকার করে বলতে পারবো, কি জনগণ মন অধিনায়ক। শুভ আশিস মাগে গায়ে তব জয় গায়ে
জীবনে যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। যে স্বামীর জন্য জীবনের শখ আল্লাহ ত্যাগ করেছি, যার জন্য জীবনের সুখ ভোগ ত্যাগ করে পরমপতি পরম ব্রত গ্রহণ করেছি, প্রয়োজনে সেই পরম গুরুকে নিজে হাতে বিষ মেশানো মদ খাই আমি শেষ করে দেব। কিন্তু আমি যে শেষ থেকে শুরু করতে চাই। আপনি আমাদের বাড়িতে হঠাৎ? মানুষের জীবনের আকাশে যখন দূষিত মেঘ জমা হয় তখনই তো হঠাৎ করে নিম্নচাপের ফলে সমস্ত সুখ দুঃখ হাসি কান্না জলে ধুয়ে যায়, আর ঠিক তখনই শুরু হয় ভয়াবহ বন্যা। আর সেই বন্যার জলে আমার মতো সৎ মানুষগুলো কোথায় যে হারিয়ে যায় তার খবর কেউ রাখে না, কেউ। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি স্বপ্ননীল বাবু, কিন্তু সেই বন্যায় ভেসে যাওয়া মানুষগুলো তো কোনো না কোনো খড়কুটো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। কিন্তু আপনি কি বেঁচে আছেন? স্বপ্ননীল বাবু, আপনি কি পেরেছেন? আপনি কি পেরেছেন আপনার দৃষ্টি দিয়ে সমাজটাকে বিচার করতে? বাবু, যে গান আপনার এত প্রিয়, আপনি কি পেরেছেন সেই গান শুনিয়ে দর্শককে খুশি করতে? পারিনি। আমি এক নারী হয়ে নারীত্বের মর্যাদা রাখতে পারিনি। তাই তো আমার মতো কত অসহায় নারী তাদের স্বামীরা ওই অসহায় মানুষের ভবিষ্যৎ গড়ার টাকায় যখন চিট ফান্ডের হাতে তুলে দিল, আমরা চোখের সামনে দেখে আমরা কিচ্ছু করতে পারছি না। ম্যাডাম, তাই এক নারী হয়ে বলছি, ওগো স্বামীদের দল, অন্যায় করো তোমরা আর মাথা হেট হয় আমাদের। না, আমি আর অন্যায়কে কোনো প্রশ্রয় দেব না। ওই দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এতদিন ধরে আমার রূপ যৌবন। কবিতা কবিতা নারী তুমি যত করো রূপের বড়াই, সবাই জানে তোমাদের প্রিয় বন্ধু রান্নাঘরের কড়াই। যতই দেখাও না তোমার যৌবনের বন্যা, ওই রান্নাঘরে ঢুকে করতে হবে তরকারি রান্না। আরে স্বপ্ননীল বাবু, আপনি আমার বাড়িতে হঠাৎ, আমি তো ভাবতেই পারছি না আপনার মতো ব্যক্তি আমার এই কবিতা যা ওনার জন্য একটু খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা। না, আমি খাবার কিছু খাবো না, ভাবছি আজকে আপনার সঙ্গে একটু ড্রিঙ্কস করব। ভেরি গুড, আপনি আমার কবিতা জগতের থেকে ড্রিঙ্কস নিয়ে আসো স্বপ্ননীল। বলছি বাংলা চলবে নাকি? ঠিক আছে, কবিতা এক কাজ করো, তুমি ভেতর থেকে দুটো গ্লাস একটু মাছ ভাজা টাজা কিছু নিয়ে। না, ওসবের দরকার নেই, ভাবছি বাংলা বলছেন, দিন ওটাই শুরু করে দিই। এটা আপনি খাবেন না, এর মধ্যে আমি এটা খাবে না কেন? উনি খেতে চাইছেন, খাবে না? না, আমি বলছিলাম কি শোনা, ওনাকে আমি অন্য ড্রিঙ্কস দিচ্ছি। এটা তো তোমার প্রিয় ড্রিঙ্কস, তাই না সোনা? না, ধরো। বাবা, কত গদ করে শোনা করে আজকে ডাকছেন। হ্যাঁ, জানেন স্বামীন বাবু? হ্যাঁ বলুন। এ হচ্ছে আমার একান্ত আপন, মানে হচ্ছে সব থেকে আমার ভীষণ ভীষণ ভালোবাসার লোক। অগ্নি, মুখে মুখে অনেক কথা, মনে মনে নয়। কে বা আপন কে বা পর, কাজী পরিচয় মধুস্বরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি কত সহজ, কিন্তু ভালোবাসা নয়। কথাটা কি আমায় বলে গেল নাকি? যাকে তাহলে আমি শুরু করি। না, অগ্নিশ্বরবাবু, একসঙ্গে শুরুটা যখন একসঙ্গে হয়েছিল তখন শেষটাও একসঙ্গেই হওয়া উচিত, তাই না? অফকোর্স। হ্যাঁ, আপনার ড্রিঙ্কস। থ্যাংক ইউ। হ্যাঁ, শোনো, আমি তো বেরোচ্ছি গো। বেরোচ্ছ কেন? আমার একজন রিলেটিভ মারা গেছে। হ্যাঁ। তাহলে কি ছেলে না মেয়ে? ছেলে, তার বউ আছে। জানো শোনা, ভীষণ গরিব গো, দাহ করবে যে টাকা নেই। দাও না শোনা, কিছু টাকা দাও না আমাকে। তুমি এক কাজ করো, ভেতরে গিয়ে অফিসে টাকা আছে, টাকা দিয়ে ওনার দাহ কাজটা করো। আর শোনো, হ্যাঁ, ওনার সাধ্যটা যাতে ভালো করে হয় সে ব্যবস্থা তুমি করবে। আমি যার টাকা লাগে আমি খরচা করবো, ঠিক আছে? শোনা, ওখান থেকে টাকা নিয়ে কি কি কিনবো বলো দেখি। একটা বোম্বাই খাট, একটা বালিশ, বিছানার চাদর, আর 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 কি লাগবে শোনা বলো দেখি। আর তো লাগে ওই খুচরো পয়সা, খই, ফুলের মালা, সাদা থান। ভদ্রমহিলা যদি সাদা থান নিয়ে নেবেন, বিধবা হয়েছে তো কোনো অসুবিধা হবে না। ও, তুমি কত জানো শোনা? জানতে হয়, আসলে ছোট থেকে তো গরিবের সেবা করে বেড়াচ্ছি, কত বড়াকে পড়ালাম শ্মশানে, তাই না? তুমি খুব মহান।
স্বামীজি তো বলেই গেছে, নেতা হতে চেয়েও না, কাজ করে যাও, পাবলিক এমনিই তোমাকে মহান করে দেবে। ভেরি গুড। আমি যাচ্ছি গো শোনা। শোনো শোনো, আজ তুমি যত খুশি পারো ড্রিঙ্কস করবে, আমি তোমাকে একদম বারণ করব না। হ্যাঁ, আমি তোমার আগের কবিতা হয়ে গেছি। ওরে বাবালি 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 বাবালি। বাই বাই। নেন আসুন অগ্নিশ্বর বাবু। এক মিনিট এক মিনিট এক মিনিট। আমি আমার নেশামান করলে না কথাবার্তা ঠিক মাত্রা থাকে না, উল্টো পাল্টা বলে ফেলি। আমি বলছি কাজের কথাটাকে সেরে দিই, মানে কি জন্যে আপনি আমার বাড়িতে এসেছেন যদি বলেন একবার। হ্যাঁ, আসলে আপনি আমার অনেক উপকার করেছেন, তাই ভাবছি আর একটা উপকার যদি আপনি করে দেন। কেন করবো না, কেন করবো না? কে কে বলেছে করবো না? আমি পয়সা পেলে পৃথিবীর যে কোনো কাজ করতে পারি। তাই আমি আপনাকে 50 লাখ টাকা দেবো। 50 লাখ? এত টাকা আপনি আমায় দেবেন কেন? একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন না, কি কাজ বলুন। আমার স্ত্রী দোয়েলকে আপনাকে খুন করতে হবে। যদি বলি এই কাজটা আমি করবো না, তাহলে কাজটা আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেবো, সে অনায়াসে করে দেবো। নো, আমি আপনার মনটা দেখছি। ঠিক আছে, এই কাজটা আমি করব, শুধু টাকার জন্যই করব। থ্যাংক ইউ। তাহলে এক কাজ করুন, কাল সকালে আমার অফিসে চলে আসুন, সেখানে আপনাকে 50 লাখ টাকা দিয়ে দেবো, আর কখন কোথায় কিভাবে খুনটা করবেন সেটাও বলে দেবো। আচ্ছা আচ্ছা স্বপ্নিল বাবু, যদি খুনই করবেন তাহলে ওটা বিয়ে করতে গেলেন কেন? কিছুই জানেন না? না, মায়ের দিব্যি বলছে কিছু। তাহলে এক কাজ করুন, একটু অপেক্ষা করুন, আমি সাকসেসফুল হলেই আপনাকে জানিয়ে দেবো। আরেকটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে, এত টাকা খরচা করে বিয়ে করলেন, আবার খুন করার জন্য টাকা খরচা করছেন, এত টাকা কোথায় পাচ্ছেন? আপনাদের কি টাকার গাছ আছে নাকি বলুন? একটা কথা মনে রাখবেন অগ্নিশ্বর বাবু, বলুন। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয়, টাকা দিয়ে প্রাসাদ গড়া যায় কিন্তু শান্তির নীড় নয়, টাকা দিয়ে গাড়ি কেনা যায় কিন্তু সতী নারী নয়। যদিও জীবনে টাকার প্রয়োজন হয়, কিন্তু টাকাই জীবনের সব কিছু নয়। টাকা ছাড়া দুনিয়ায় চলাই। আমি করি। বাবা, বলছি তুমি দোয়েল পাখির মতন ওরকম একটা ভালো মেয়েকে খুন করবে? স্বপ্নিল বাবু তো সেই অর্ডারটাই আমার দিয়ে গেল। বাহ দাদা বাহ, ওই দোয়েলের ভালোবাসার থেকে এখন স্বপ্নিলের অর্ডারটা তোমার কাছে বড় হয়ে গেল। হ্যাঁ, না 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 না, অর্ডার নয়, ওই 50 লক্ষ টাকা যে আমার দরকার খুব। খুব তৃপ্তি আসবে না? খুব তৃপ্তি আসবে 50 লাখ টাকাটা পেলে। একটা কথা মনে রেখো দাদা, ওই অসৎ তৃপ্তির চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো। বেদনার কথা বলবি আমাকে? যে বেদনা তোলা আমাকে দিয়ে গেছিস তা আমি জীবনে ভুলতে পারবো না। আমার অত সুন্দর নাচের গ্রুপটাকে তোরা ভেঙে দিয়ে চলে গেছিস, আমাকে তোরা সমাজ বিরোধী সাজিয়েছিস, আমাকে তোরা সন্ত্রাসবাদী বলেছিস। ভেবে দেখতো একদিনও এখনো পর্যন্ত আমি তোদের কোনো কারো ক্ষতি করেছি? আর যদি ক্ষতি করতাম তাহলে পুলিশ প্রশাসনকে আমাকে হাতের সামনে পেয়ে ছেড়ে দিত। তাহলে দাদা সেদিনকে কেন ওই অস্ত্র বোঝাই ট্রাক তুমি আমাদের জম্মুতে পৌঁছাতে বলেছিলে? যদি বিএসএফ এর গুলিতে সেদিনকে আমরা মারা যেতাম? ওটা ছিল আমার একটা অন্য নাটক। নাটক? হ্যাঁ নাটক। আর সেই নাটকটা না করলে আমি দেশের অস্ত্র দেশে ফিরিয়ে আনতে পারতাম না। তাহলে দাদা বলো, দেশের আসল শত্রু কে? দেশের আসল শত্রু হচ্ছে শাহজাহান খান ওরফে ওই শ্যামসুন্দর সাহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি থানায় গিয়ে সেই কথা শুনেছি। ওই শ্যামসুন্দর বাবুই দোয়েলের বাবাকে চক্রান্ত করে দেশদ্রোহী সাজাতে যাচ্ছিল। কি হয়েছে? কি হয়েছে দাদা? দাদা তুমি আর মদ খাবে না? আমার গা ঘুরেছে, আমার চোখটা অন্ধকার হচ্ছে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। এবার কি হলো? এই মদে কি ছিল? এই মদে বিষ। বিষ? হ্যাঁ বিষ। কি বলছেন ম্যাডাম? কবিতা তুমি আমাকে বাঁচতে দিলে না। কবিতা ভুল করেছেন ম্যাডাম, ভুল করেছেন। আমরা সবাই মিলে দাদাকে ভুল বুঝেছিলাম। দাদার কোনো দোষ নেই। দাদা 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 তুমি আমার সাথে চলো, তুমি চলো আমার সাথে, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। তুমি চলে আসো। তোর মতো শয়তানদের বাঁচার কোনো অধিকার নেই। আমি বাঁচতে চাই কবিতা, আমি বাঁচতে চাই, আমায় বাঁচাও। একদিন তুমি আমার হাতে শাকা নোয়া আর সিঁদুর মুছে দিয়েছিলে না? আজ তুমি স্বামী হয়ে দেখো, তোমার স্ত্রী
তোমার স্ত্রী হয়ে নিজের হাতে শাখা খুলেছি, রোয়া খুলেছি, নিজের হাতে নিজের স্মৃতির সিঁদুর মুছে সাদা কান পরে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আমি ভুল করেছি, এই ভুল জীবনে কোনো দিন আর ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করে দাও ঈশ্বর। আমার স্বামীর মৃত্যু আমি নিজে হাতেই দিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও অগ্নি। দেশকে বাঁচাতে, জনগণের মুখে হাসি ফোটাতে স্ত্রী হয়েও কঠিন কাজটা করতে আমাকে বাধ্য হতে হলো। তাই তাই আমি তোমাকে মালা দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি অগ্নি। আমাকে ক্ষমা করে দাও অগ্নি, আমাকে ক্ষমা করে দাও জোনা, আমাকে ক্ষমা করে কবিতা, কবিতা, আমার কবি হয়ে গেলি ছবি, কেন করলি এরকম হবি? ভেবেছি আমি বোকা, বিষ বেশানো মদ আমি খেয়ে নেই। আমি তখনই বুঝে পেরেছি মালটা তখনই গদ গদ করে শোনা শোনা করছে। অগ্নিশ্বর, আপনি আপনি আপনার বউকে মেরে দিলেন? ওকে না মারলে ও যে আমাকে মায়ের বুকে পাঠিয়ে দিচ্ছিল। তাহলে এখন এই লাশটাকে কোথায় লুকোবেন? লুকাবো কেন? এখন শহীদ হয়ে গেছে, লুকো দিয়ে যাবো কেন? পাবলিক নিয়ে গিয়ে কাঁধে করে পুড়িয়ে দিই। তাহলে আমার টাকা? কিসের টাকা দাদা? ওই যে শ্যামসুন্দর বাবুর পাঠানো পার্সেলটা বদলে দিয়ে আপনি যে ভারতকে ধ্বংস করার ছকটা ওর মধ্যে ঢুকিয়ে দিলেন, আর শ্যামসুন্দর বাবুকে দেশদ্রোহী সাজালেন। কেন পাল্টেছি জানেন? কেন? ওই পার্সেলে কি ছিল? একটা বিস্ফোরক ছিল। ওই পার্সেলটা যদি আপনি শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে দিতেন না, ওই বিস্ফোরকটা বাস্ট করলে না, ওটা জম্মু কাশ্মীর দিল্লি একেবারে উড়ে যেত। তাই তো ওটাকে বদলে দিয়ে শুধুমাত্র একটা ছক ঢুকিয়ে দিয়েছি। বিস্ফোরকটা আমার কাছে আছে। দাদা ওই আসছে আমার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। আপনি যান, আপনার সঙ্গে দেখা হবে কারগিলে। ঠিক আছে, আপনি যান 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 যান। এইবার ওরা এসে এই বডিটাকে শ্মশানে পুড়িয়ে দেবে, আর আমি এখান থেকে পালাই। পালাবো কেন? রিলায় থাকবো। পালাবো কেন? এখানে একটু বমি করার অ্যাক্টিংটা করবো, ভাববে বোধ আমি বিষ খেয়েই আছি। না পালিয়ে আমাদের তো বুদ্ধি মানে খুলে দিয়েছে ওই নেতা মন্ত্রীরা। যখনই কখনো কোনো কেলেঙ্কারিতে ধরা পড়ার ভয় হবে, তখনই শালা ওই নার্সিংহোমে এসি রুমে ঢুকিয়ে আইসিতে ভর্তি যা করবে, তাহলে ঝামেলা হবে না। কবিতা ম্যাডাম,
কি হয়েছে? আমাকে আমাকে বিষ খাওয়ানোর অপরাধে হার্ট অ্যাটাক করে মারা গেছে। দাদা দাদা তুমি চলো। না, আমি বাঁচতে দাদা চাই না। অ্যাম্বুলেন্স এসে তুমি চলো দাদা। আমি বাঁচতে চাই না। কি বলছো? আমাকেও তোরা মেরে দে। না দাদা, আমাকেও তোরা এটা হতে মেরে পারে না। তুমি আমি চলো বাঁচতে দাদা। চাই- আমি বাঁচতে চাই না, বিশ্বাস না, কর। দাদা। আমি বাঁচতে চাই না। চলো, দাদা। আমি বাঁচতে চাই না। আপনি এত বড় ডিসিশন নেবেন না। দিতে বাধ্য হচ্ছে। যে কোম্পানির স্টাফদের জন্য আমি দিন রাত পরিশ্রম করে চলেছি, সেই স্টাফরা কিনা আমার কোম্পানির পেপার চুরি করে শিবের হাতে তুলে দিল। ও মাই গড, কোম্পানির পেপার চুরি। ইয়েস, আমার কোম্পানির পেপার চুরি করে শিবের হাতে তুলে দিল কে? আমি বল। আমি না, আমি কাউকে কোনো পেপারস দিইনি। তাহলে কি সেগুলো নিজে নিজে উড়ে গিয়ে শিবের হাতে বললো নাকি? শুধু তাই নয়, কোম্পানির সমস্ত ব্যালেন্স শিট ওই সিবিআই দপ্তরে জমা পড়ে গেছে। কি বলছেন? আমার মনে হয় ম্যানেজার এই কাজ আপনি করেছেন। ও মাই গড, আমি ইয়েস, আমাকে ফাঁসাবার জন্য ওই রাজীব বাবুর পার্সেলটা আপনি বদল করে দিয়েছেন। ছি 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 ম্যানেজার বাবু, ছি। যে পাতি খাচ্ছেন আবার সেই পাতি থুতু ফেলছেন। তোমরা ইন্ডিয়ানরা বেঈমান আছো। সরি স্যার, আমাকে গালাগাল দিচ্ছেন দিন, আই ডোন্ট মাইন্ড, বাট ইন্ডিয়ানদের আপনি কোনো গালাগাল দেবেন না। হ্যাঁ, বেশ করবো দেবো শালা, বেশ করবো দেবো। তোদের মতো হিন্দুকে আমি ঘৃণা করি। আপনার মতো মুসলমানকে আমি ঘৃণা করি। চুপ করুন ম্যানেজার বাবু। আমাকে চুপ করালে কি হবে? আপনার হাজবেন্ডের কুকর্মের কথা সবাই জেনে গেছে। হ্যাঁ, চুপ শালা কুত্তার বাচ্চা, তোকে আমি কোলে করে মারবে। কতজনকে গুলি করে মারবেন স্যার? কে আপনি? আমার নাম ব্যাটারি। যতক্ষণ আমাদের মধ্যে পাওয়ার থাকে ততক্ষণই আপনাদের আলোটা জ্বলে, আর আমাদের পাওয়ার কমে গেলে আপনারাও নিভে যান। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি আর কয়েকদিনের মধ্যেই তো ওনার অসৎ উপায় রোজগার করার সমস্ত বিষয় সম্পত্তি ওই সিবিআইয়ের হাতে চলে যাবে, আর তার আগে আপনারই চোখের সামনে আপনার এই সাজানো সংসারটা ভেঙে যাবে। আমাদের সংসার ভেঙে যাবে? হ্যাঁ, একদিন রাজীব বাবু তার বাড়ি আপনাদের বিক্রি করবে না বলে স্বপ্ননীলা দোয়েলের সংসারটা ভাঙার কথা বলেছিলেন, আর আজ ওদের সংসার ওরা নিজেরাই ভাঙবে। কি বলছেন আপনি? আপনার ছেলে আমার ছেলে সংসার ভাঙবে? না না, এ হতে পারে না। হতে পারে মা, নীল, ভাঙতেই হবে। কেন? কি করেছে বৌমা? ও আমাদের সবাইকে ঠকিয়েছে মা। হ্যাঁ, আসলে ভালোবেসে সংসার করবার জন্য এ বাড়ির বউ হতে ও আসেনি মা। ও এসেছে আমাদের সবাইকে লুট করতে। বুলাও দোয়েলকে বুলাও জলদি। আমি নিজেই এসেছি বাবা। চুপ, তোমার মুখে আমি আর বাবা ডাক শুনতে চাই না। বলো বলো দে, এরা যা বলছে সেসব সত্যি? হ্যাঁ দোয়েল, বলে দাও। সত্যের বেড়ার জালে যে মিথ্যেটা আটকে রয়েছে সেটা সবার সামনে প্রকাশ করে দাও। হ্যাঁ দোয়েল, বলে দাও, নাহলে ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। যে নাচনেওয়ালিকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমি আমার হৃদয়ের সিংহাসনে জায়গা দিয়েছিলাম, সেই সিংহাসনটা তুমি কেন এইভাবে ভেঙে দিলে দোয়েল? বলো, কেন ভেঙে দিলে? বলো কেন? কি হলো? তুমি শুনতে পাচ্ছ না? না শুনেও না শোনার ভান করছো? আসলে ও একটা দ্বিচারিতা, আর ও কোনোদিন আমাকে ভালোবাসেনি বাবা। ও অগ্নিশ্বরকে ভালোবাসে। হ্যাঁ, বাসি বাসি বাসি। আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ওই অগ্নিশ্বরকেই ভালোবেসে যাব। তাহলে ন্যাকামি করে আমার ছেলের মাথায় চিবিয়ে খেয়েছো কেন? আপনাদের মতন গুপ্তচরদের ধ্বংস করার জন্য। কি বললে তুমি? আমরা গুপ্তচর, তাই না? ইয়েস, তোমার বাবার সাহায্য নিয়ে মুম্বাইয়ের 26/11 থেকে শুরু করে কলকাতায় আমেরিকান সেন্টার পর্যন্ত হামলা চালিয়েছিল ওই জঙ্গিরা। স্টপ ইট দোয়েল, প্লিজ স্টপ ইট। কই স্টপ ইট? শুনতে খুব কষ্ট হচ্ছে তাই না? ওই মুম্বাইয়ের তাজ বেঙ্গল হোটেলে জঙ্গিরা যে বন্দুকগুলো দিয়ে নিরীহ মানুষগুলোকে খুন করেছিল, আর ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেনকে হাইজ্যাক করিয়ে যে 5 জন জঙ্গিকে মুক্ত করিয়েছিল, তার মধ্যেও হাত ছিল তোমার বাবার। না দোয়েল, না, এটা কিছুতেই হতে পারে না। আমার বাবা কখনো এই কাজ করতে পারে না, কিছুতেই না। বাবা, মা বাবা কোথায় গেল? পাখি পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কিন্তু মা তুমি তো তার সঙ্গে এতগুলো বছর সংসার করেছো, তুমি কি কিচ্ছু জানো না মা? ওরে, মাঝে মাঝে আমারও সন্দেহ হতো, কারণ মাঝে মাঝে তোর বাবার ফোনে কিছু হিন্দিভাষী লোকের ফোন আসতো, আর এক সময় তো আমাদের অফিসে কিছু সন্দেহভাজন লোক আনাগোনা করতো। আর একটা কথা ম্যাডাম, আর একটা খবর। আজ সকালবেলায় আপনাদের তেঁতুলতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু বিদেশি অস্ত্র, আর সেই অস্ত্রের মধ্যে লেখা আছে মেড ইন চায়না। কিন্তু এই কথা আপনারা জানলেন কি করে? আমি বলেছি। ইন্সপেক্টর বিজয়লক্ষ্মী? শুধু তাই নয়, ওর আরো একটা পরিচয় আছে।
আরও একটা পরিচয়। কি পরিচয়? ও তোমার বাবার কুকর্মের ফল, তোমার বোন। বোন? ইয়েস, আমি তোমার বোন দাদা। আমাদের বাবা ওই বর্ডারে ডিউটি চলাকালীন তার এখানে একজন স্ত্রী থাকা সত্ত্বেও আমার মায়ের সঙ্গে প্রেম হয়। আর আমার মা আমার মতো একজন কন্যা শিশু জন্ম দেওয়ার অপরাধে আমাদের বাবা আমাদেরকে ফেলে চলে আসেন। আর তাই অগ্নিশ্বরের সঙ্গে হাত মিলিয়ে আমি তোমাদের পরিবারটাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছি দিন রাত। কিন্তু ও অগ্নিশ্বর এখন কোথায়? দাদা এখন ড্রিমল্যান্ড নার্সিং হোমে। নার্সিং হোমে কেন? তার কারণ ওই শ্যামসুন্দর বাবু যখন বুঝতে পেরেছেন দাদা ওনার সব কুকর্মের কথা জেনে গেছে, তখন ওই কবিতা ম্যাডামকে দিয়ে দাদার মদে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। কি বলছো কি ভার্চুয়ালি? আমি বুঝতে পারছি যে আমাকে এবং আমার মাকে ধোঁয়াশার মধ্যে রেখে আমার বাবা অনেক অন্যায় কাজ করেছেন। কিন্তু যতই উনি আমার বাবা হন না কেন, আপনাদের কথা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সবার আগে বাবার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। হ্যাঁ, আমি ওনার স্ত্রী হয়ে বলছি, ওনার বিরুদ্ধে আমি আপনাদের সাহায্য করব। বলুন অফিসার, এখন আমাদের কি করা উচিত? আগামীকাল 15ই আগস্ট আমার কাছে যা তথ্য আছে তা অনুযায়ী কাল থেকে আবার যুদ্ধ শুরু হতে পারে ওই কারগিলে। তাই সবাই প্রস্তুত থাকুন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান ভুলে গিয়ে সবাই চলুন আমার সঙ্গে ওই কারগিলে। আমিও যাই। আর যাওয়ার আগে দেশ বাঁচানোর শপথ নিয়ে বলি, যতই মৃত্যু আসুক কাছে আমি জীবনের পরোয়া করি না। আগে দেশ, পরে সংসার, জাতপাত আমি মানি না। স্মরণ করে বিপ্লবীদের তাদের আশীর্বাদ চাই। আবার যেন বলতে পারি সবার ওপরে ভারত সত্য, তাহার উপরে নাই, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। ম্যানেজার বাবু, আমি আপনাকে অর্ডার দিচ্ছি, আপনি আসুন আমার সঙ্গে। আমি নিজে দাঁড়িয়ে থেকে নীলের বাবার আলমারি খুলে তার যত দুষ্কর্মের নথি আছে সব আমি আপনার হাতে তুলে দিচ্ছি। আসুন। ওকে ম্যাডাম, আই অ্যাম রেডি। স্বপ্ননীল, আমায় তুমি ক্ষমা করে দাও স্বপ্ননীল। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। তুমি খুব ভালো মানুষ, কিন্তু আমি শুধু বলি তুমি ভালো থেকো, সুখে থেকো। আমি চলি। দাঁড়াও দোয়েল, আচ্ছা যাওয়ার আগে আমার একটা কথার উত্তর দিয়ে যাবে? আচ্ছা দোয়েল, আমার কি দোষ বলো তো? আমি তো কত যত্ন করে তোমার মনটাকে পেতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমাদের প্রেম, আমাদের ভালোবাসা কেন আমার হৃদয়ের মালা হতে পারলো না দোয়েল? বলো কেন আমার হৃদয়ের মালা হতে পারলো না? কেন মালা? পালিয়েছে শাহজাহান খান ওরফে শ্যামসুন্দর সাহা। একদিকে শ্যামসুন্দর পালাচ্ছেন আর অন্যদিকে অগ্নিশ্বর নার্সিং হোমের এসি বেডে ঘুমোচ্ছে। রাজীব বাবু, অগ্নিশ্বর শুধু অগ্নিশ্বর নয়, বলুন ইন্ডিয়ান ফৌজ ব্যাটালিয়ন নম্বর 202, কর্নেল অগ্নিশ্বর চ্যাটার্জি। হ্যাঁ, সে তো আমি ছাড়া আর কেউ জানে না। আজ ডিউটিতে জয়েন করে সব পরিচয়টা সবাইকে আমি দেব। কিন্তু তুমি তো দেশকে ভালোবাসার জন্য তোমার ভালোবাসা, তোমার পরিবারকে তুমি খুন করেছো। করতে বাধ্য হয়েছে। ওই কবিতা যে শ্যামসুন্দর সাহার সঙ্গে প্ল্যান করে মদে বিষ মিশিয়ে আমায় খাইয়ে মারার প্ল্যান করেছিল, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আসলে কি জানেন, ঘুমিয়ে থেকে যে স্বপ্ন ভেঙে যায় না, তাতে মানুষের কষ্ট হয় না, কিন্তু যে স্বপ্ন মানুষ তিল তিল করে সাজায়, সেই স্বপ্ন যদি ভেঙে যায় তখন মানুষের জীবনটাই নষ্ট হয়ে যায়। দোয়েল, বিজয়লক্ষ্মীর মুখ থেকে আমি সব শুনেছি। তুই আমাকে ভুল বুঝিস না মা। না বাবা, আমি তো তোমার জন্য গর্বিত। পৃথিবীতে এমন কজন বাবা আছে বলো তো, যে নিজের মেয়েকে তার অজান্তে দেশের কাজে লাগাতে পারে? অগ্নিশ্বর, এবার তোমার আর দোয়েলের শুভ কাজটা আমি সম্পন্ন করব। সম্ভব নয়, তার সম্ভব নয়। আমি দোয়েলকে ঠকিয়েছি। আমার স্ত্রী থাকা সত্ত্বেও আমি দোয়েলের সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি। আমি সেই অভিনয় যে আমার জীবনে সত্যি হয়ে গেছে অগ্নি। তা জানি, সেটা আমারও হয়েছে দোয়েল,
কিন্তু তুমি জানো না দোয়েল, আমি আমি আমার নিজের হাতে আমার স্ত্রীকে খুন করেছি। এখন যদি কেউ আমাদের ওপর আক্রমণ করে, তুমি কি তাদের পুজো করবে? তুমি তো পুজো করবে না, তুমি তাদের শাস্তি দেবে, বলো। আর এছাড়া তুমি যেটা করছো দেশের জন্যই করছো। আই এগ্রি উইথ ইউ ম্যানেজার ম্যানেজার বাবু। নো ম্যানেজার, আই এম ফাদার। ফাদার? ইয়েস ফাদার। কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না, কি বলছেন আপনি? ঠিকই বলছেন, আসলে উনি আমার বাবা। তাহলে তুমি যে বলেছিলে তোমার বাবা মারা গেছে? সেটা তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলাম, আর সেই অভিনয় না করতে পারলে আমি ওই স্বপ্নলীর বাড়িতে তোমাকে ঢোকাতে পারতাম না। তোমাকে যেমন নকল বউ করে ওদের বাড়িতে পাঠিয়েছিলাম, বাবাকেও তুমি ম্যানেজার করে ওদের বাড়িতে পাঠিয়েছিলাম। আর ওই ইন্সপেক্টর বিজয় লক্ষ্মী? আমার ভাগ্নি। ভাগ্নি? হ্যাঁ, আমার বোনকে খুন করে ওই শ্যামসুন্দর সাহা রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাই তো বদলা নেওয়ার জন্য ছেলেকে মিলিটারি আর ভাগ্নিকে পুলিশ অফিসার বানিয়ে ওদের কোম্পানিতে গোপন তথ্যগুলো আদায় করার জন্য আমি এতদিন ম্যানেজার সেজেছিলাম। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ওই ওই মনে হচ্ছে মুখ্যমন্ত্রী এসে গেছে, যাই আমি ডিউটিতে জয়েন করে আমি অস্ত্র টস্ত্র নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে সাহায্য করি। না না পুলিশর, তুমি ওখানে যেও না, ওরা এখানে আসছে। ওরা এখানে আসবে? ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! বন্দে মাতরম! দেখি, তোমরা এখানে কেন, ওখানে না গিয়ে এখানে কেন? আমরা আপনাকে চিনতে ভুল করেছিলাম স্যার, তাই এই জাতীয় পতাকা কোনো নেতা নেত্রী নয়, তুলবে না। না না, তা হয় না, তা হয় না, তা কিছুতেই হয় না। কেন হয় না স্যার? কেন হয় না দাদা? কেন হয় না? যে মানুষটা নিজের ভালোবাসাকে ত্যাগ করে নিজের স্ত্রীকে হারিয়ে আজ এই সমাজের বুকে লুকিয়ে থাকা দেশদ্রোহীগুলোকে দেশ থেকে বিদায় জানিয়েছে, এই পতাকাটা তো একমাত্র তার হাতেই মানায়। না না না, হয় না, হয় না, আমি এগুলো অপরাধী, আমি ও নিজের হাতে ঠিক আমার বলেছে, আমার ও স্ত্রীকে, ঠিক বলেছে অগ্নি। না ঠিক বলিনি, আমার নিজের হাতে নিজের স্ত্রীকে আমি খুন করেছি। তুমি তো নিজের জন্য কিছু করোনি, করেছো দেশবাসীর জন্য। হ্যাঁ দাদা, একদিন তুমি তো আমাকে বলেছিলে ওদের সোনার হার অসতপাড়ের টাকাগুলো আমার হাতে তুলে দিয়ে শিখিয়েছিলে যে আগে দেশ পরে পরিবার। না না না, তাই আমরা সবাই চাই আজ 15ই আগস্ট আপনার হাতেই আমাদের দেশের পতাকা উঠুক। ওই জাতীয় পতাকা তোমার হাতেই মানায় অগ্নি। ওই জাতীয় পতাকা তোমার, তুমি তুলবে ওই জাতীয় পতাকা। ধরো ধরুন স্যার, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। এটা কাশ্মীর বর্ডার আছে, এটা আমাদের এরিয়া। স্বাধীনতার পর থেকে যে যুদ্ধ শুরু হয়েছে সেটা চলবে আজীবনে। সালা কাপে চল, পালিয়ে চল, পাকিস্তান জিন্দাবাদ। ওয়েল, তোকে ভি আমি छोड़বে না, তুই আমার জীবনটা বরবাদ করেছিস। স্বপ্নে হায় আল্লাহ, তুমি কি করলে বাবা? হায় আল্লাহ। চলো ওঠো, ওঠো দাদা, এবার তুমি একে মারো। অনেক জ্বালিয়েছো আমাদের, মেরে ফেলো এই লোকটাকে একদম। सुनो 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 श्यामसुंदर साहा, जो पहली गलती करता है उसको कहते हैं अन्याय, जो दूसरा गलती करता है उसको कहते हैं शैतान, जो गलतियों पर गलती कहता है उसको कहता है पाकिस्तान। और हर गलती को माफ करने वाला वो है हमारा इंडियन। ওর মতো শয়তানকে তুমি মারবে না, মারবো মা, পালিয়ে গেছে, ওরা অসহায় মানুষকে গুলি করে সব পালিয়ে গেছে। হ্যাঁ, কি জাতীয় পতাকাটা মাটিতে পড়ে গেল? না, এ হতে পারে না, এ হতে পারে না।
ওই জাতীয় পতাকায় কেউ হাত দেবেন না, ফেলে দিন। কেন হাত দেবে না কেন? দেবে না। আমার ভালোবাসা যদি সত্যি হয়, অগ্নিশ্বর যদি কোনোদিন এক মুহূর্তের জন্য আমাকে ভালোবেসে থাকে, তাহলে ওই ভাঙা হাত দিয়ে ও জাতীয় পতাকা তুলে প্রমাণ করে দেবে ভারতবাসী কোনোদিন হারেনি, হারতে পারে না। ও ওঠো অগ্নিশ্বর, অগ্নি। হ্যাঁ দাদা, ওঠো 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 অগ্নি, ওঠো। এই পতাকা তুমি তুলবে, তুমি পারবে। ওঠো 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 দাদা, ওঠো অগ্নি, ওঠো ওঠো ওঠো। ওঠো। তোমাকে উঠতেই হবে অগ্নি, ওঠো। তুমি পারবে, পারবে তুমি। ওঠো। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আপনার নিকটবর্তী সমস্ত ক্যাসেটের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন কিরণ ভিসিডি। ভালো কথা, কিরণ ভিসিডি কেনার সময় কিরণ ট্রেডমার্ক দেখে নিতে ভুলবেন না। নামটা মনে রাখবেন, কিরণ ভিসিডি।